তার আগে শামীম ভাই, আপনি কি আসলে রোদেলা আকাশ দেখছেন কিনা? না ভাই, যেভাবে ওটা সাহিত্য দিয়ে পুরো বা রূপকের মাধ্যমে বললেন সেটা আসলে ভাবতে পারলে খুবই ভালো হতো। জীবনটা অনেক কম ঝুঁকিপূর্ণ এবং কম জটিল মনে হতো। এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বা দুটো পক্ষ না। সাধারণত রাজনীতির যে দেশগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় চলে সেখানে রাজনৈতিক অংশীজনরাই রাজনীতির গতিপ্রবাহ নির্ধারণ করেন, সহজ হয় আমাদের বিশ্লেষণ। কিন্তু এখানে কত পক্ষ? এখানে একেবারেই রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন পক্ষও কিন্তু গুরুত্বপূর্ণ অংশীজন রাজনীতির। কি হবে না হবে, কিভাবে হবে, কোন কাঠামোই হবে, সেটা কিন্তু সবসময় বাংলাদেশের রাজনীতিবিদরা নির্ধারণ করেননি। ঐতিহাসিকভাবে যে সমস্ত পক্ষের একেবারেই আসার কথা ছিল না স্বাধীন বাংলাদেশে, যেমন ধরেন অরাজনৈতিক শক্তি, তারাও ক্ষমতা নিয়েছে, সেটা আবার আর একটা মাত্রা যোগ করেছে। বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত একটা চরিত্র যে বিদেশি শক্তি, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু কেমন জানি এবং অদৃশ্য। এবং আবার মাঝে মধ্যে আমরা বিভিন্ন পক্ষকে টেনেও আনি যে অমুক দেশ, অমুক অফিস, এই ধরনের শক্তি। তো এরকম যখন বিষয়টা রাজনীতির, কিন্তু রাজনীতির লোকের বাইরের হাত সেখানে বিভিন্নভাবে আসে বলে যখন আপনি আভাস পান বা চিন্তা ভাবনা করেন, তখন সেটা তো একটা অনিশ্চয়তা তৈরি করে। রাজনীতির জন্য সবচেয়ে খারাপ হচ্ছে অনিশ্চয়তা। রাজনীতির লোকেরা যদি অনিশ্চয়তা তৈরি করেন তার একটা ব্যাখ্যা আছে, কিন্তু অরাজনৈতিক ব্যক্তিরা যদি তার সঙ্গে যুক্ত হয়ে এই অনিশ্চয়তার মাত্রাকে আরো বাড়িয়ে দেন, তখন তো ডালপালা গজায়, বিভিন্ন আলাপ আলোচনা গজায়। তো এটা একটা দিক। আর একটা হলো, উনি যেটা বলছেন যে আমাদের জনগণের সামগ্রিক রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কম, এটা মানতেই হবে। আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দীর্ঘ সময় বলেছি যে তৃণমূলের মানুষের অংশগ্রহণ কোথায়, তাদের বক্তব্য কোথায়। এটা কিন্তু অন্য দলের মতো বিএনপির ক্ষেত্রে যদি বড় দল হিসেবে বলি যে এই প্রশ্ন তাকেই করতে হবে, একটা ছোট দলকে তো আর এ প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না। তো এরকম ক্ষেত্রে আমাদের একটা ধারণা হয় যে একটা দিন তো আমার একটা আমি ক্ষমতায়িত হই, আমি নির্বাচনে অংশগ্রহণ করি বা আমি ভোট দিই। এটার প্রতীকী মূল্য যেমন আছে, তেমন এটা একটা কার্যকর দিকেও কিন্তু এর আছে, যে আমি একটা নির্বাচন করতে পারছি একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক। আমরা যে বক্তব্যটা উঠেছিল এবার কোনো কোনো ক্ষেত্রে, যে এত নির্বাচন করছি, নির্বাচনটাই কি গণতন্ত্রের একমাত্র কথা? আমি বলবো যে একমাত্র কথা না, কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, আপনি দেখবেন যে আমাদের প্রতিবেশী দেশ, বা আপনি যদি শ্রীলঙ্কা পর্যন্ত যান, পরিবর্তনগুলো কিন্তু নির্বাচন দিয়েই করতে হয়েছে, এবং নির্বাচন সেখানে খুব গুরুত্বপূর্ণ। অতএব ওই অ্যানালজির সাথে আমি একেবারেই একমত না যে নির্বাচন করলেই আমি কম গণতন্ত্র দেখছি, আর আমি প্রচুর প্রতিবেদন উৎপাদন করলেই সেটাকে আমি বড় আকারের রাজনৈতিক পরিবর্তন দেখছি, এরকম না। সুতরাং এটা খুব জরুরি। এটা একটা প্রক্রিয়া, এটা একটা অংশগ্রহণ, এটা একটা ক্ষমতায়নের বিষয়, এটা একটা সিদ্ধান্ত গ্রহণের বিষয়। এবং দেখেন, আমাদের যদি আমি 90 থেকেও ধরি, আমাদের শত সীমাবদ্ধতার মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ইলেকটোরাল ডেমোক্রেসি অন্তত শুরু হোক, কিন্তু সেটা অন্য অর্থে চলে গেছে, যে নির্বাচনের নাম দিয়ে সেটাকে আমরা একটা স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছি। সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু ইলেকটোরাল ডেমোক্রেসিটা চলো কি খুব খারাপ? আমাদের এই 50-55 বছরের বয়সে রাষ্ট্রের যদি আমরা এই ইলেকটোরাল ডেমোক্রেসিও 3 দশক চালাতে পারতাম, তাহলে তো আমাদের নির্বাচনী পদ্ধতিটা দাঁড়িয়ে যেত। তবে এটাকে কোনোভাবে অবমূল্যায়নের সুযোগ নেই। সংস্কার হবে, সংস্কার তো একদিনের না, এবং সংস্কার আপনি যেটা করছেন সেটা মাঠে গড়াতে হবে, আপনাকে দেখাতে হবে, সেটার আবার একটা মূল্যায়নের প্রয়োজন আছে যে কতখানি সেটা কার্যকর হলো। ধরুন এখন যে সংস্কার প্রস্তাবগুলো করা হচ্ছে, সেটা বাস্তবায়নের পরেও যে চ্যালেঞ্জ তৈরি হবে না, এটা তো বলা যায় না। আবার পুনরায় এটার পরিমার্জনের প্রয়োজন হবে না, এমন তো বলা যায় না। কিন্তু গণতন্ত্রে বা রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচন কিন্তু একটা ধ্রুব বিষয়ের মতো, একটা সময় পর পর সে হবে। অতএব এটাকে খুব বৃহৎ অর্থে দেখতে হবে। আপনি আজকে ভাবুন যে একটা প্রজন্ম সে কখনো ভোট দেয়নি। আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু করছি, এখন যদি তাদের বয়স ধরি যে তারা 18 থেকে 24-25-এর মধ্যে তারা আছেন, যারা খুব সিনিয়র হয়ে গেছেন, বেরিয়ে যাবেন, তার অন্তত 2টো নির্বাচনে অংশগ্রহণ করবার কথা ছিল, একাধিক স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবার কথা ছিল, তার কোনোটাতেই তারা করেননি। আমরা হিসাব করেছি যে রাষ্ট্রের যার বয়স এখন 32 বা 35 কিংবা 40ও হতে পারে, তারা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেনি। আপনি এখন বলুন, আপনি যত তত্ত্বের কথা বলেন, যত পরিবর্তনের কথা বলেন, যত দাবির কথা বলেন, আপনি একটা প্রজন্ম বা একটা জনগোষ্ঠী যার বয়স 30 থেকে 40-এর মধ্যে, সে জানে না আমরা যখন কথা বলছি যে একটা ব্যালট পেপার কেমন, নির্বাচন কেন্দ্রের পরিবেশটা কেমন,
কিভাবে ভোট ভোট কেন্দ্রের দিতে পথ হয় তাদের চেনা নাই। এবং এটা যে একটা প্রক্রিয়া যে আমি যাব তারপরে অংশগ্রহণ করবো, এটা যে কেউ শুনলে মনে হবে যে এটা কখার পাঠ দিচ্ছেন, তা কিন্তু না। সে জানেই না, সেই প্রক্রিয়া তার মস্তিষ্কে নাই, সে কোনোদিন এটা প্রত্যক্ষ করেনি বা এটার অংশ না। আপনি কিভাবে তাদেরকে দিয়ে রাষ্ট্রের পরিবর্তন আশা করেন? ব্যালটের মানে সঙ্গে তার পরিচয় নাই, পরিচয় নাই, এবং তাকে দিয়ে আপনি রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন আশা করছেন। সুতরাং এটাকে খুব ইতিবাচকভাবে দেখতে হবে, এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটাকে আবার প্রক্রিয়ার অংশ করতে হবে, যে একটা নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা গণতান্ত্রিকভাবে হবে, জনগণের মতের ভিত্তিতে হবে। নির্বাচনী প্রক্রিয়া হয়তো ভবিষ্যতে পাল্টাতে পারে, নির্বাচনী আসনের বিন্যাস পাল্টাতে পারে, এগুলো নিয়ে হয়তো আপনার আমার আরো পরিণত বয়সে আমরা হয়তো আরো অনেক পরিবর্তন দেখবো, সারা পৃথিবীতেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায়। কিন্তু মৌল বিষয়টাকে কিন্তু জনগণ ভোট দেওয়ার সুযোগ, ভোট দেওয়ার, এবং ভাইয়ের কথার সঙ্গে আমি একমত যে অনিশ্চয়তা তৈরি যে হচ্ছে না তা না, অনিশ্চয়তারও একটা ভিত্তি থাকে, না হলে কেন কথা উঠবে। আপনি তো বলতে পারেন যে সামাজিক মাধ্যমের কারণে হচ্ছে কিনা, আমাদের অতি আগ্রহের কারণে হচ্ছে কিনা, আর আমরা একটা জাতি হিসেবেও একটা কল্পনা বিলাসী একটু অমূলক চিন্তা করে ওটাকে বড় আকার আমরা একটা গল্পের শহরে থাকি নিতে চাই।